9টা থেকে বা 9:30 থেকে যে স্লটটা থাকতো তখন রাস্তাঘাট লিটারেলি ফাঁকা হয়ে যেত এবং হয় দাদাগিরি না হয় ডান্স বাংলা ডান্স, তারপরে তো মিরাক্কেল চলতো। জার্নিটা বলো শুনি, মানে শুরুটা তোমার এই শুরুটা কিভাবে হলো? শুরু বলতে প্রথমে আপনি কালকে চলে আসুন, এবার আমি ভাবি তাহলে কাল থেকে আমার আবার নতুন কাজ ফ্রিল্যান্স করছি। হ্যাঁ, গিয়ে বাস থেকে নেমে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে একটা বস্তির ভেতরে একটা বাড়ি, সেখানে একটা ভাঙা বাড়ির দোতলায় গিয়ে বসলাম। ভদ্রলোক এসে বললো আমি বিয়ের বাড়িতে ক্যামেরা করি, আপনি আমাকে অ্যাসিস্ট করবেন। জানলাম যে 8 বছর মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ চষে খাওয়ার পর আবার এখানে ঢুকবো, মানে এইটা সত্যি শীঘ্র পতন হবে। অবিবাহিত মেয়ে হঠাৎ করেই ঘুরতে গিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, তো বাড়ি ফিরেছে। তো মা বলছে কি রে তুই বেড়াতে গেলি নিয়ে পেট ফুলিয়ে চলে এলি? বলছে আর বলো না, খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জন্যই অবস্থা। কি হয়েছিল? বলছে হোটেলে আমি আর আমার বয়ফ্রেন্ড ছিলাম, হঠাৎ করে অন্ধকার, আমি পড়ে গেছি। মা বলছে পড়লি তো পড়লি, ওটার উপরই পড়লি। এপিসোড করতে পারবো না, ওই লোকটা দায়ী, তার জন্য করতে দেবে না। হাই, আমি সহেলি, চলে এসেছি কোয়াইশ বিটিএস এর আরো একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডটা কিন্তু খুব মজার হবে, তার কারণ আমার গেস্ট আজকে হাসির রাজা, হাসানোর রাজা, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। ওয়েলকাম টু কোয়াইশ বিটিএস। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো। এই এখনের যে পরিস্থিতি চলছে তার মধ্যে হাসছো নিজে, হাসাচ্ছ দর্শককে? না মানে কিছুদিন আগে, মানে মাসখানেক আগে যেটা ঘটে গেছে, সত্যি বলতে আমি একটু মানে আমি কোনোদিন কোনো ঘটনা আমার সমাজে খুব একটা গায়ে লাগবে, কিন্তু এইটা না খুব বাজেভাবে একটা শক পেয়েছি। এবং দুটো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু মজার কিছু লিখতে গেলেও না নিজের প্রতি কিরকম একটা হীনমন্যতায় ভুগছি যে এখন কি এইটা লেখার সময় কি করবে না করবে টোটালি কনফিউজড। মানে এই বলছি আবার এখনই গায়ে কাটা দিচ্ছি। মানে আমি সত্যি 1-2বার ভেবেছিলাম যে ওইখানে যদি আমি থাকতাম কি হতো। একদম খুবই খারাপ। একদম। আমরা আমাদের আড্ডা সেশনের একদম প্রথম ধাপ স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করব আমাদের এপিসোড। কৃষ্ণেন্দুদা, জিজ্ঞেস করবো যে তোমার ছোটবেলাটা একদম কেমন ছিল জানতে চাইবো, কিন্তু তার আগে আমি তোমাকে প্রশ্ন করবো যে তোমার ছোটবেলায় আমি ছোট ছিলাম, মানে এটা ছোট ছিলে তো নিশ্চয়ই ছোট ছিলাম, আমি হাফ প্যান্ট পরতাম। একদম। খেলাধুলা খুব কম করা হতো? না করেছি, মানে 6-7 অবধি করেছি, তারপরেও খেলাধুলা করেছি, কিন্তু পাল্টে গেছে খেলাধুলাটা পাল্টে গেছে। এখনো খেলাধুলা করে চলেছে? ঘাটে এই বেলা কাটে, বছর 15-16। বইয়ের প্রতি আগ্রহ অনেক বেশি ছিল, হ্যাঁ লেখালেখি এগুলো অনেক বেশি ছিল। তো এই শুরুটা কি ওইভাবেই, মানে ওই পড়তে পড়তে কি জোকস লিখতে নাকি এরকম করে শুরু হয়েছিল? হ্যাঁ, মানে ক্লাস 5-6 থেকে মা ওই ফাঁকা ডায়েরি ধরিয়ে দিত, দিয়ে বলতো যা হোক কিছু একটা লেখ, কারণ মানে সব কিছুতেই মা ওরিয়েন্টেড ছিল আমার পুরো বিষয়। মানে মাম্মাস বয়। হ্যাঁ একদম, কারণ বাবা অফিস চলে যেত, আমি আর মাই থাকতাম। এবার স্কুল থেকে ফিরে এলাম, তো মা ওই বই খাতা মানে হয় গল্প পড়ে শোনাতো, নাহলে ডায়েরি দিয়ে বলতো কিছু লেখ, না হলে মা বিল্ডার মিউজিক, তখন আর্টের টিচার ছিল, তো মা বাড়িতে ছবি আঁকাতো, তো এইগুলোই বেশি হতো। এবং যে কাজগুলো মাকে ঘিরে ছিল আমার সেই কাজগুলো করতে ভালো লাগতো, স্বাভাবিকভাবেই মাঠের প্রতি টানটা আস্তে আস্তে কমে যায়। এবং আমি পড়তাম বালিগঞ্জ জগবন্ধুতে। আচ্ছা। তো যখন স্কুল শেষ করে ট্রেন করে বাড়ি ফিরতাম তখন প্রায় সন্ধে হয়ে যেত, ফলে ওই সময়টা 6-এর পরে আর মাঠ ফাঁকা হয়ে যেত, ফলে ওটাও একটা কারণ যে একটু বাড়ির প্রতি ঘরকুনো হয়ে গেছে। ঘরকুনো। তো এই মা তো দিত ডায়েরিতে, ডায়েরি লেখ সুন্দর করে, তো ওখানে ডায়েরি লেখা জোকস হতো? হ্যাঁ, মানে ডায়েরি লেখা আমি কোনোদিন, মানে ডায়েরি রোজ কি করছি সেই সব লিখতে না, মানে যা খুশি, মানে এমন কি হয়েছে ক্লাস 7-এর জোক কিন্তু আমি বড় হয়ে টিভিতেও বলেছি, তাতে মজাও পেয়েছিল। আচ্ছা, মানে তখন মাথায় এইসব চলতো তোমার? মানে হয়তো 100টা থেকে একটাই লোকে বলতে পেরেছি, বলার মতো হয়েছে, কিন্তু ছোট থেকে লিখেছি। সিনেমার প্রতি প্রেম কি ছোট থেকেই ছিল? হ্যাঁ, ছোট থেকে প্রেম বলতে কি এখানে আমার বাবার একটা বিরাট ভূমিকা, কারণ বাবা তখন তথ্য সংস্কৃতি দপ্তরে কাজ করত এবং পশ্চিমবঙ্গের যত সিনেমা হল আছে, মানে হল তৈরি হলে ভিজিট করতে হতো বাবাকে। এবং নন্দন মানে আমার ধরাবাঁধা ছিল। আমি প্রায়, আমি বলছি গুপি গাইন বা গুপি বাঘা ফিরে এলো, আমি প্রিমিয়ারের রবি ঘোষের পাশে বসে ছবি দেখেছি। বিরাট পাওনা। হ্যাঁ, তখন রিলিজ হয়নি, তারপর হীরের আংটি,
রিলিজের আগে, তারপরে অনিল চ্যাটার্জির শেষ ছবি হারানের নাচ জামাই, এগুলো সব রিলিজের আগে দেখা। এবং ওই ফিল্ম ফেস্টিভ্যাল হতো যখন, তখন তো ছোট ছিলাম, বাবার সাথে যেতাম, এবার শিশির মঞ্চ যেখানে বাচ্চাদের ছবি হতো, হ্যাঁ, সেখান থেকে সকালবেলা থেকেই পড়ে থাকতাম। ফলে আমি নিজেও বুঝতে পারিনি কোথাও না কোথাও একটা ছবির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল, যেটা আস্তে আস্তে পরবর্তীকালে ছবি দেখার ন্যাকটা বাড়িয়ে দিয়েছে। এবং সেটা যে খুব বাইরে বিদেশি ছবি তা না, কিন্তু ভারতীয় ছবি খুব বেশি পরিমাণেই দেখি এখন। ঠিক আছে, এটা তো চলছিল, তো হঠাৎ ডাক্তারি পড়তে গেলে কেন? না, ওটা তো ছিল নেশা। কারণ পেশাটা বলতে আমি ক্লাস 1-2 থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে, এবং হওয়ার ইচ্ছে যেটা হতেই চেয়েছি সেটা হয়েও হচ্ছে। মানুষ জেনারেলি ছোটবেলায় যেটা হতে চায় সেটা বড় হয়ে গিয়ে বদলা যায়। তোমার একদম এটাই ছিল যে আমি ডাক্তার হব। একদম, মানে আমি ওই ক্লাস 1-2 থেকে জবে থেকে ওই চোখ আঁকা শেখানো হয়েছে লাইফ সায়েন্সে, সেইখান থেকেই আমার টার্গেট ছিল যে আমি বড় হয়ে ডাক্তারই হব। এবং লোকে ওই হয় না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর একবার জয়েন্ট এন্ট্রান্স দেয় ইঞ্জিনিয়ারিংয়ে, একবার মেডিকেলে, যেটা হয় সেটা। আমি ইঞ্জিনিয়ারিং দিইনি, মানে আমি দিয়েই ছিলাম ডিরেক্ট জয়েন্ট মেডিকেল ক্র্যাক করলাম ওই একসাথেই। মানে আমার টানা বছরই গেছে, মানে কোনো ইয়ার লসও হয়নি, মানে আমি ওই খুব ফোকাস ছিলাম। আচ্ছা আচ্ছা, এবার যাই আমরা আমাদের পরের সেগমেন্ট রিহার্সাল রাউন্ডে। আমরা আমাদের আড্ডা সেশনের পরের সেগমেন্ট রিহার্সালে যাচ্ছি। কৃষ্ণদা, তুমি বলো যে তুমি তো প্রায় বহু বছর হয়েছে নন ফিকশনের সঙ্গে যুক্ত, তো নন ফিকশন শুরু হয়েছে তোমার মিরাক্কেল থেকে? না, আমি মানে লোকে আমায় চেনে মিরাক্কেল থেকে। তোমাকে চেনে মিরাক্কেল থেকে, কিন্তু তার আগেও আমার প্রায় 2-3টে তাবর মানে আমি যে সময় নন ফিকশন করেছি সেই সময় গোল্ডেন টাইম নন ফিকশনে। মানে তখন 9:30 থেকে বা 9:30 থেকে যে স্লটটা থাকতো, তখন রাস্তাঘাট লিটারেলি ফাঁকা হয়ে যেত, এবং হয় দাদাগিরি, না হয় ডান্স বাংলা ডান্স, তারপরে তো মিরাক্কেল চলতো। জার্নিটা বলো শুনি, মানে শুরুটা তোমার এই শুরুটা কিভাবে হলো? শুরু বলতে প্রথমে ডাক্তারি পরীক্ষার 4th ইয়ার, মানে তারপর আরেকটা ইয়ার হয়, লাস্ট ইয়ারের আগের ইয়ারে পরীক্ষা শেষ হয়েছে, সেই সময় ওই তখন খুব মিরাক্কেল চলতো। তো নিচে একটা অ্যাস্ট্রন গেছে যে মিরাক্কেলে লোক আসাতে চাইলে এই ঠিকানায় যোগাযোগ করো। তো মা বাজারে গেছিল, তো আমি এরা ল্যান্ডফোন থেকে ইয়ার্কি করেই ফোন করেছিলাম যে আমার কাছে বেশ কিছু জোক আছে। তো বললে হ্যাঁ, এসে বলবেন, শুনবো। তো আমি বললাম যে যাই তাহলে, কি ঘোড়ার ডিম কি হাতির ডিম, দেখি কি হয় দেখি। আর আমি এরকম ছোট থেকে একটু রেয়ার ডেভিল, মানে আমি ক্লাস 6-এ বই ছাপাবো বলে একটা শ্রাদ্ধ বাড়ির কার্ড ছাপানোর দোকানে গিয়ে বই ছাপানোর কথা বলতে গেছিলাম। তারপরে এত বড় টাকা বলেছিল, সে আমার চিন্তার বাইরে, তারপর ফিরে চলে এসেছিল। মানে আমি গিয়ে লাভটা দিয়ে দিই, তারপর হয় না হয়, হলে হলো, না হলে না হলো। কিন্তু যাই যখন আমি রেডি হয়েই যাই, মানে যেদিন তখন ওখানে গিয়েছিলাম আমি প্র্যাকটিস করেই গেছিলাম 10টা জোক নিয়ে, যে যদি হয় তাহলে হবে আর কি। মানে গিয়ে দেখি কি, মানে প্র্যাকটিস করেই গেছিলাম। তো সেইটা পরে ওরা বললো যে না ঠিক আছে, খুব ভালো হয়েছে, আর একদিন আসতাম। আচ্ছা, তারপর আবার একদিন গেলাম, কিন্তু গিয়ে সেদিনকে রাজ চক্রবর্তী ছিল, মানে রাজদা সেদিনকে ফাইনাল অডিশন ওই সিজনের জন্য, মোস্ট প্রবাবলি ওটা মিরাক্কেল 3 হবে এরকম আর কি। তো রাজদা ছিল, তো রাজদাও আমাকে সিলেক্ট করে নিল। এবার আমার মনে খুব যে আমাকে রাজদা সিলেক্ট করেছে, রাজ চক্রবর্তী, মিরাক্কেলে চান্স পেয়ে গেছি, অনেক কিছু হলো টলো। ততদিনে রেজাল্ট বেরিয়ে গেল এবং ফাইনাল ইয়ার, এবং পরীক্ষা পড়ার একটা হিউজ প্রেশার তখন, মানে সার্জারির 3টে পার্ট, ফরেন্সিক মেডিসিন, মানে তাবর সাবজেক্ট আর কি। তো বইয়ের চাপে মানে প্রায় ভুলেই গেলাম যে ওখানে যাওয়ার কথা ছিল। তারপরে দেখলাম আমার সাথেই যারা অডিশন দিয়েছিল তাদেরই কিছু কিছু ছেলেপুলে যারা ওই মিরাক্কেলে পারফর্ম করছে, তো ওইটা খুব খারাপ লেগেছে যে একসাথেই ছিলাম, আজকে আমিও থাকতে পারতাম, কিন্তু হলো না। এবার ফাইনাল ইয়ার দেওয়ার পরে যখন একটা গ্যাপ পেলাম পরীক্ষার, মানে এগুলো সব হচ্ছে ওই ডাক্তারি পড়তে পরীক্ষা দিতে দিতে এগুলো চলছে, মানে তোমার জোকস লেখা কখনো বন্ধ না। আর তারপরে কলেজ সোশ্যালে জোক বলতাম, তখন স্ট্যান্ড আপ কমেডি শুরু করে দিয়েছি কলেজ। এই স্ট্যান্ড আপ কমেডির যাই হোক গল্পটা পড়াশোনা, হ্যাঁ, মানে এই তারপর এখান থেকে আবার অডিশন দেওয়া, আবার সিলেক্ট হলাম, তখন শুভঙ্কর দা চলে এসেছে, শুভঙ্কর চট্টোপাধ্যায়। এবং তারপরে সামা ওইখানে বাচ্চাদের এত বেশি বাচ্চা পার্টিসিপেন্ট হয়ে গেল, তো বললো তুই এক কাজ কর, তুই মিরাক্কেল পারফর্ম না করে তুই গ্রুমার হয়ে যা। তো আমি গিয়েছিলাম পারফর্মার হিসাবে, কিন্তু আগে আমি গ্রুমার, মানে এটা উল্টো হয় একদম। হ্যাঁ, মানে এইটা মানে রেয়ার রেয়ার একদম তোমার ক্ষেত্রে রেয়ার হয়েছে কিন্তু। হ্যাঁ।
তো তারপরে ওইখান থেকে তার মিরাক্কেল হওয়ার আগে আরো দাদাগিরি হলো, ডান্স বাংলা ডান্স হলো। আচ্ছা, মানুষ চিনেছে তোমাকে মিরাক্কেল থেকে, বাট তোমার শুরুটা হয়েছিল মানে অন্যরকম ভাবে। তো এই স্ট্যান্ড আপ কমেডি বলে যে তুমি ততদিনে শুরু করে দিয়েছিলে, তো এই ডাক্তারি একটা আলাদা সেক্টর যেখানে একদম সিরিয়াস একটা ব্যাপার, তার অপোজিট এই হাসির এই বিষয়টা, তোমার মধ্যে এইটা দুটো সত্তা কিভাবে ব্যালেন্স করে তুমি ডাক্তারি কিন্তু সিরিয়াস না, মানে ডাক্তারি খুব মেডিকেল সায়েন্স খুব মজার, মানে এর থেকে মজার মানে আমি বলছি ইঞ্জিনিয়ারিং এ কি হয়, একটা পেরেক ঠুকলে কিছু বেরোবে না, এটা বডি কাটলে রক্ত বেরোবে, অন্তত একটু রস আছে ব্যাপারটা। মেডিকেল সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে স্ট্রেস, মানে ডাক্তারি সবসময় পেশেন্ট দেখা, এই রোগের বিষয় না না, সেটা তো পাস করে যাওয়ার পরে তখন প্র্যাকটিসের সময় এই বিষয়টা থাকে। কিন্তু আর মেডিকেল পড়ার মধ্যে যে আনন্দ না, মানে এতদিন আমি নিজেকেই জানতাম না, পড়তে পড়তে জানছি, এইটার একটা অদ্ভুত মজা। এবং কোনো মানে ওই পড়ার মতো ছিল, আমি আমার মতো মানে নাটক করেছি কলেজে, সোশ্যাল নাটক করেছি, স্ট্যান্ড আপ কমেডি করেছি, স্যারেদের মিমিক্রি করতাম। তো এরকম স্যারেদেরও মিমিক্রি করতাম? হ্যাঁ হ্যাঁ। মানে তখন কি স্ট্যান্ড আপ কমেডি তুমি একটা মাচায় শো করছো কি নাকি? না মানে এমনি আর কি, শুধু কলেজ ওরিয়েন্টেড। মানে আমার মনে আছে আমি কলেজে একটা নাটকে একটা স্যারের ক্যারেক্টার প্লে করেছিলাম, মানে ক্যারেক্টারটা স্যারের মতো করে বলেছিলাম। আচ্ছা, এবার কিছু টিচার প্রফেসরের গ্রুপ যারা সেইটা সেদিনকে আসতে পারবে না দেখতে, তারা রিহার্সাল দেখে গেছিল বাড়ির ফ্যামিলি নিয়ে এসে, মানে এত মজা পেয়েছে। মানে হয়তো যারা আগে তোমার রিহার্সালটা দেখেছে বা কলেজে জানতো যে ও ওনার মিমিক্রি করে, এবং ওই শুটিং বলছি, মানে যেদিনকে দেখানো হবে ওদিনকে থাকতে পারবে না বলে ফুল ফ্যামিলি নিয়ে রিহার্সাল দেখে গেছে, মানে এইরকম ছিল আর। আচ্ছা, একটা কথা বলো, মানুষ সবকিছু মানে যে কোনো প্রফেশন শুরু করার আগে বলে যে কোনো কিছু শিখতে হয়, সব জায়গায় একটা ইনস্টিটিউশন হয়, নাচ বলো, গান বলো, অভিনয় বলো, ডিরেকশন বলো। এই স্ট্যান্ড আপ কমেডি যারা করে বা যারা জোকস লেখে, এদের কি পার্টিকুলার কোনো শেখার জায়গা হয় নাকি একদম নিজে থেকে এটা নিজেরাই এটাকে সৃষ্টি করে? বেসিক্যালি কিন্তু কোনো কিছুই না মানে শুধু শিখে হবে না, বিশেষ করে শিল্প যেখানে মানে বই যেখানে শেষ হয় সেখানে শিল্প শুরু হয় একদম। হ্যাঁ, মানে পাস তো করে প্রচুর ছেলেপুলে, কিন্তু সত্যজিৎ রায় কজন হয়, বা লেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথটা কেউই হতে পারে না, কিন্তু সে কি মানে ওই পুঁথিগত বিদ্যার শেষ চ্যাপ্টারটা বন্ধ হয়, তারপর শুরু হয় আসল খেলা। তো এবারে আর কিন্তু স্ট্যান্ড আপ কমেডি একটা অন্য জিনিস, মানে বিশেষ করে আমি পরে যেটা টেলিভিশনে করেছি ওটাকে স্ট্যান্ড আপ বলাও যায় না, কারণ আমি পরের দিকে ডুয়েট করতাম, ট্রায়ো করতাম, স্কিট করতাম, যেগুলো খুব পপুলার। হ্যাঁ, রিসেন্টলি একটা আমাদের আদালতের পারফরমেন্স ছিল, দেখলাম 92 লাখ ভিউ হয়েছে। আমি কালকেই দেখছি, সবাই দেখি আমরা যে ওই রিলগুলো খুব ভাইরাল হতে থাকে, সেই অনুভূতিটাও তোমাকে জিজ্ঞেস করতে, তোমার কেমন লাগে এখনো সেই বিষয়গুলো? আর কি খুবই ভালো, মানে কিছু এখনকার জেনারেশনের ছেলেপুলেদের সাথে যখন কথা হয় বুঝতে পারি তাদের একটা গোল্ডেন টাইম কেটেছে। ওই আমাদের সময় যেমন শক্তিমান ছিল, ও তখন ওই সময়টা মিরাক্কেল দেখতাম, এটা একটা নস্টালজিয়া। না না, এটা আমার ক্ষেত্রে, মানে আমি যদি তোমাকে বলি, তোমার এখন বসে আমি তোমার সাথে কথা বলছি, সেটা হচ্ছে একবার হয়েছে, আমি তখন খুব ছোট, মনে হয় 6-7-এ পড়ি বা এরকম একটা, পাশের বাড়িতে একজন দাদু মারা গিয়েছে, সবাই দেখছি কান্নাকাটি করছে, মানে আমারও ভালো লাগছে না বিষয়টা দেখতে, মানে কি করবো বুঝতে পারছি না, বাড়িতে কেউ নেইও। আমি ভাবলাম যে কি করবো, টিভি দেখি, টিভিতে না কিছু খুঁজে পাচ্ছি না, উলট পালট করছি, মিরাক্কেল হচ্ছে, দেখি না সেইভাবে, বাড়িতে বড়রা দেখে। কিন্তু সেদিনটা আমি এখনো মনে আছে যে আমি কিন্তু ওই যে একটা খারাপ জায়গায় ছিলাম, আমি সেখান থেকে বেরিয়ে গেছিলাম আমি মিরাক্কেল দেখে, মানে সত্যি মিরাক্কেল একটা অনেক বড় পার্ট, 10 বছর একটা যুগ গেছে, সত্যি যুগ গেছে, একদম। মানুষ এখনো মিস করে লিটারালি যে আবার কবে আসবে। আর বাংলা টেলিভিশনে একটাও শো নেই কমেডি, না কোনো কমেডি শো, একদমই তাই, 10 বছর রাজত্ব করেছে। ঠিক ঠিক। আমি নন ফিকশনের বিষয়ে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে একটা মানুষের একটা বিষয় আছে যে নন ফিকশন টাকার খেলা, যে নন ফিকশনে যারা জিতছে বা যারা প্রতিদিনের উইনার হচ্ছে, যেটা হয় সেটা মনে হয় গট আপ থাকে, হয়তো টাকা দিয়ে বিষয়টা, হয়তো তুমি তো এত বছর নন ফিকশনে কাজ করেছো, তোমার অভিজ্ঞতা অনেক বেশি, তো তুমি যদি এই বিষয়টা নিয়ে কিছু বলো, এটা কি সত্যি? না, প্রথমেই যেটা কাটবো সেটা হচ্ছে যে নন ফিকশনে কোনোভাবেই কোনো টাকা পয়সা লেনদেন হয় না, এটা একদম ধ্রুব সত্য। এবার ওই আঙুর ফল টকের মতো, যে আউট হয়ে যায়, বেরিয়ে গিয়ে বলে আমি টাকা দিতে পারিনি, তাই আমাকে নিল না বা আমাকে চ্যাম্পিয়ন করলো না, এটা একেবারেই না, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে এটাও তো একটা বিজনেস, টেলিভিশন তো একটা ব্যবসা,
সবকিছুই ব্যবসা। সবকিছু একটা ব্যবসা। এবারে একটা আমরা যদি সিরিয়ালের ক্ষেত্রে দেখি যে কোনো একটা চরিত্র যদি খুব পপুলার হয়ে যায়, তখন কি হয়, ওই ট্র্যাক ধরেই গল্প এগোয়, তাকে নিয়েই এগোয়। কিন্তু নন ফিকশনে তো সেই সুযোগ থাকে না। কিন্তু যদি কোনো পার্টিসিপেন্ট খুব পপুলার, খুবই পপুলারিটি পেয়ে গেছে, তার গান ঘরে ঘরে শুনছে, কিন্তু সে একদিন হয়তো খারাপ গাইলো, যেদিনকেই হয়তো এলিমিনেশন আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইনাল বলছি না, নর্মাল, কিন্তু তখন এটা স্বাভাবিকভাবেই তাকে রাখার একটা টেন্ডেন্সি থাকে সবার, যাতে, কারণ সে এতদিন ধরে মানুষের মন জয় করেছে। একটা ছোট ভুলের জন্য তাকে বের করে দিলে কিন্তু শোয়ের ক্ষতি, ব্যবসার ক্ষতি, ছেলেটার বা মেয়েটারও ক্ষতি হতে পারে। তো এটা তো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও বা সিরিয়ালেও যেমন হয়, যে ওই যেটা বললাম, যার টিআরপি বেশি তাকে নিয়েই হয়তো গল্প চলে, প্রত্যেক সপ্তাহে নির্বাচন করা হয়। কিন্তু ফাইনালটা এবার ওটা ডিপেন্ড করে, কোথাও সত্যি সত্যি যেটা হয় সেটা হয়, কোথাও যারা করে তারা ডিসাইড করে যে কি করা হবে। এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে, চ্যানেল টু চ্যানেল ভ্যারি করে, বা শো টু শো হয়। এমন নয় যে প্রত্যেকটাতেই 2 নম্বরই হয়, বা এমন নয় যে কোনোটাতেই হয় না। হ্যাঁ মানে এটা বেশিরভাগ মানুষ বলে এই কালকে দেখলি এটার ফাইনাল হলো, এই তো টাকা দিয়ে হয়েছে, মানে এটা সত্যি না। আরো একটা বিষয় আছে, সেটা মানে এগুলো একদম ইন্টারনাল কথা বলছি, যে যার ফার্স্ট হওয়ার কথা নয় কোনোদিন, হঠাৎ সে ফার্স্ট হয়ে গেল, তাই নিয়ে বিরাট লেখালেখি, খবরে বলা বলি, এই নিয়ে ঝামেলা, চ্যানেলকে লোকে খারাপ কথা বলছে। কিন্তু দেখা গেল যে সেকেন্ড হয়েছে, মানে যাকে তারা ভেবে রেখেছিল ফার্স্ট হবে, সে হয়তো গানের 4 বার তাল ভুল করেছে, বা সে নাচতে গিয়ে 3 বার স্টেপ মিস করেছে, কেটে করতে হয়েছে। কিন্তু কোনো চ্যানেল চাইবে না যে টেলিভিশনে তার ভুলটা দেখাতে, ফলে সেটা কেটে তার খুব সুন্দরটা একটা প্রেজেন্ট করে দেখানো হয়েছে। কিন্তু নম্বরটা তো ওখানে বসে হয়েছে। আচ্ছা, তখন যে টানা গেয়ে দিয়েছে, ভালো গেয়ে দিয়েছে, লাস্ট বাজিটা তাকে সেই এটা ওটা লাভ তো একটা ম্যাটার করে। কিন্তু এরকম প্রচুর হয়েছে যে টানা সবগুলো এপিসোডে সে ফার্স্ট হয়ে গিয়ে ফাইনালে সে এমন হরকেছে, বা টেনশনে ভুল বলেছে বা ভুল করেছে, যে সে চ্যাম্পিয়ন হতে পারলো না। কিন্তু লোকে ভাবছে তাই নিয়ে বিরাট গন্ডগোল, এই সেই। কিন্তু কখনোই কোনো চ্যানেল চাইবে না যে একজনের ভুলটাকে তুলে ধরে। একদম, সব দিন তো সবার হয় না, এই ক্ষেত্রে তো হয় না। আমরা যাই আমাদের পরের সেগমেন্ট অন দ্য ওয়েতে। তুমি 2016 অবধি শুভঙ্কর দাকে অ্যাসিস্ট করেছো। অ্যাসিস্ট করার সময় জার্নিটা একটুখানি বলো না, মানে কিরকম সময় কেটেছিল, কিরকম দিন কেটেছিল? অ্যাসিস্ট করো মানে খুবই ভালো, মানে আমি প্রায় 8-9 বছর ছিলাম শুভঙ্করদার সাথে। 8-9 বছরের সম্পর্ক এখনো আছে, মানে এখনো ছবি করলে প্রিমিয়ারে সবার আগে শুভঙ্করদাকেই বলি। শুভঙ্কর আমার হয়ে গাল ভর্তি শুভঙ্করদাই লেখে। এই কিছুদিন আগে ভানু দেখে একটা খুব ভালো পোস্ট করেছিল, মানে এখন কিছু হলে সবার আগে শুভঙ্করদার সাথে। এখন শুধু একসাথে কাজ হয়নি, কিন্তু বাকি যা ছিল মানে আমার তো ফ্যামিলি রিলেশনের মতো, অনেক বছর, অনেক, মানে শুভঙ্করদার সাথে আমাদের বাড়িরই একটা সম্পর্ক আছে। শুভঙ্করদার আসা যাওয়া, আমাদের দিনের পর দিন, আমি গেছি, আমার বউ জয়শ্রী ওর যাওয়া, তো এই যাতায়াতটা তো থাকেই। এবার শুভঙ্করদার তো এবার কি হয়, একটা জার্নি শিখতে শিখতে গেছি, এইটা একটা খুব বড় পাওনা। যে নন ফিকশন কিন্তু একটা শেখার জিনিস, এটা এমন একটা জিনিস আবার যেটা বাইরে কোথাও শেখানো হয় না। ফিকশন শেখানো হয়, ডিরেকশন, রাইটিং, কিন্তু নন ফিকশনের আলাদা করে কোনো ইনস্টিটিউশন সেই হিসাবে সেই অর্থে কোনো বই নেই। এইটা পুরোটাই কিন্তু উপস্থিত বুদ্ধি। ওখানে অ্যাঙ্কার কি বলছে, ওখানে আমি কি করব, সেইটা ওই শিক্ষাটা খুব ভালো তৈরি হয়েছে। এবং ওই সঙ্গে সঙ্গে টাইমিংয়ে একটা মজা বের করা, এইটার একটা জার্নি। এবং যেহেতু আমরা শুভঙ্করদার ছায়াসঙ্গী ছিলাম, ফলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হতো। মানে আমি ঝাড় দিয়ে স্ক্রিপ্টও গুছিয়েছি, আমি অ্যাঙ্কারিংও করেছি, ডিরেকশনও দিয়েছি। তো এই জার্নিটা খুবই ভালো, মানে এটা একটা স্কুলিং ছিল। মানে তোমার নন ফিকশনের গুরু যদি বলা হয় তবে সেটা শুভঙ্কর চট্টোপাধ্যায়। একদম একদম। তো হঠাৎ নন ফিকশনও না, মানে আমি ফিকশনেরও, মানে কারণ এই জগৎটাই শুভঙ্করদার হাত থেকে, মানে হাতে ধরে। আচ্ছা, তো হঠাৎ তারপরে ছন্দপতন কেন, মানে কেন ওনার ছত্রছায়া থেকে বেরিয়ে এলে? কিন্তু হঠাৎ ছন্দপতন, কিন্তু 8 বছর, মানে শীঘ্র পতন নয়। কিন্তু আমি বলছি ছন্দপতন হয়েছে, কিন্তু ওটার অনেক দিনের টাইমের পরে পতনটা। না, ছন্দপতন ঠিক না। ওই তখন ওই 16তে বেরিয়ে গিয়ে বাড়িতেও একটু সমস্যা হচ্ছিল, মেয়ে বড় হচ্ছে, তখন মেয়েকে সময় দিতে পারছি না, মানে ছেড়ে দেবো বলে ছাড়িনি, মানে একটু বাড়িতে টাইম দেবো। কারণ এখন ভাবলে অবাক লাগে, মাসে 5খানা নন ফিকশনে কাজ করতাম,
তখন মানে রোজ রাত 3টের সময় কাজ শেষ করছি, আবার ভোর 6টায় গিয়ে আবার পেন নিয়ে বসছি বা শুটিং করছি। এটা চলতে প্রায় আমার মেয়ে হয়েছে 14 শেষে, ওই 15টা পুরো চলেছিল এবং দেখলাম মেয়ে আমায় চিনতে পারছে না, মানে এরকম একটা জায়গা। সেখান থেকে ছাড়া, কিন্তু তারপরে একটা ছোট ছবি করেছিলাম সত্যদার কোচিং বলে, এবং ওই ছবিটার এত বড় সাকসেস পেলো যে ওইটাতে একটা কনফিডেন্স পেলাম যে না, এবারে এই 30 মিনিটটাকেই এবার 2.5 ঘন্টা কি 2 ঘন্টা টেনে নেওয়া যেতে পারে। সেখান থেকে আস্তে আস্তে ছবিতে আসে। তো শুভঙ্কর দাকে ছেড়ে দেওয়ার পর শুনেছি নাকি তোমাকে বিয়ের বাড়ি থেকেও ডাকা হয়েছিল কি ক্যামেরাটা, ওই গল্পটা একটু করো না, একটু শুনি। যেদিনকে শুভঙ্কর দাকে ছেড়ে দিই তার পরের দিন থেকে আমার কোনো কাজ নেই। আচ্ছা। আর সেই দিনই শুভঙ্কর দা আমার মাইনে বাড়িয়েছে। আমি মাইনেটা নিয়ে শুভঙ্কর দাকে বললাম যে আমি একটু নিজের মতো উঠতে চাই। শুভঙ্কর দা বলে হ্যাঁ, ওর ভালো কথা। এবার বেরিয়ে গিয়ে ভাবলাম কি করব, হাতে কোনো কাজ নেই, আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খুব খেলাম পেট ভরে, কারণ আমি জানি না কালকে সকালবেলা কি হবে। তারপর বাড়ি গিয়ে ড্রয়ার ফ্রয়ার ঘেটে একটা ভিজিটিং কার্ড ছিল বের করলাম, তা সে বললো হ্যাঁ আমি শুটিং করি, তো আপনি কালকে চলে আসুন। এবার আমি ভাবি তাহলে কাল থেকে আমার আবার নতুন কাজ ফ্রিল্যান্স করছি। হ্যাঁ, গিয়ে বাস থেকে নেমে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে একটা বস্তির ভেতরে একটা বাড়ি, সেখানে একটা ভাঙা বাড়ির দোতলায় গিয়ে বসলাম। ভদ্রলোক এসে বললো আমি বিয়ের বাড়িতে ক্যামেরা করি, আপনি আমাকে অ্যাসিস্ট করবেন। জানলাম যে 8 বছর মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ চষে খাওয়ার পর আবার এখানে ঢুকবো, মানে এইটা সত্যি শীঘ্র পতন হবে আর কি। আমি সেই যে পিট মারলাম, কিন্তু তারপরে ওই যখন ফিরতে আমার একটা খুব বড় কোম্পানি থেকে একটা আইটিসিতে একটা শো এর অফার এলো, স্ট্যান্ড আপ কমেডি, এবং 2 দিনের জন্য আমার 1 লাখ টাকা অফার করলো। বাবা, মানে ওই দিনই যেদিনকে ওইখানে কাজটা করবো না বলে ফিরছি, সেই সময় ফোনটা এসেছে এবং বললে একই স্ক্রিপ্ট করতে হবে, 2 দিন করতে হবে, আপনাকে 50-50 1 লাখ টাকা। আমি বললাম ফেরার সময় হয়ে গেল, মানে আমার টাকার চিন্তাটা তো মিটে গেল অন্তত। হ্যাঁ, মানে আমার বেশ কিছুদিন নিশ্চিন্ত। এবারে ওই শোটা চলছে, ফিরে এসে ফোন সাইলেন্ট ছিল, ফোন খুলে দেখলাম যে আমি এখন বলবো না, কলকাতার তাবড় 3টে ডিরেক্টরের মিস কল। ফোন করলাম, বললো আয় কথা আছে, তারপরে আর ফিরে তাকাতে হয়নি। আচ্ছা, একটা বিষয় রয়েছে যে কৃষ্ণেন্দু চ্যাটার্জি মানে কমেডির কিছু লাগবে, কৃষ্ণেন্দু চ্যাটার্জিকে বলে এক কথায় লিখে দেবে, এটা তো একটা অবশ্যই বিষয়, কারণ তুমি পরপর যে ছবিগুলো তোমার দেখলাম, তুমি আছো মানে সেখানে হাসি থাকবে, কমেডি থাকবে, কারণ আজকে এপিসোড শুরুতেই আমি সবাইকে বলেছি এপিসোডটা মজার হবে, মজার হচ্ছেও। তো জিজ্ঞাসা করবো যে অন্য জনার করার ইচ্ছা আছে, মানে অন্য জনারে কিছু ছবি করার বা লেখার ইচ্ছা আছে? হ্যাঁ, মানে যদি সেই হিসেবে দেখা যায়, সত্যদা কিন্তু আউট অ্যান্ড আউট কমেডি ছবি নয়, না মানে একদম ওর মধ্যে অনেক লেয়ারে অনেক বক্তব্য আছে। তা আমি করলে এরকম ছবি আমার পছন্দের। তবে হ্যাঁ, দুটো ছবি এখন পাইপলাইনে আছে, যেটা খুবই সিরিয়াস এবং মানে ওই সাবজেক্ট নিয়ে ছবি হয়নি, কারণ সবাই বলে এটা, কিন্তু আমি যেহেতু এটা মেডিকেল সায়েন্সের ওপর, ওই জন্য আমি জানি যে এটা নিয়ে কোনোদিন ছবি হয়নি, কারণ এই দিকটা কেউ দেখেইনি। সেইটা যখন আসবে তখন বোঝা যাবে যে একদম পুরো একটা ডার্ক একটা কাজ। তাছাড়া এমনি লেখা তো ওই অশনি বলে একটা ছবি আসছে, যেটা পুরোটাই ডার্ক একটা থ্রিলার। আচ্ছা, মানে একদম কমেডির বিপরীতে তোমাকে পাবো আর কি, মানে শুধু মানে কমেডি নয়, এখানে একদম নেই, কোনো মজাই নেই। আচ্ছা, বলো সার্থক আর কি করবে? আচ্ছা আচ্ছা, কি এতবার শীঘ্র পতন করছে, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এটা কি করছে, কোথায় কোথায় কথা বলেছে। তোমার জনপ্রিয় একটা ইউটিউব সিরিজ টিপে ধর, মানে বলতে বলতে আমার হাসি পাচ্ছে, এটা সবাই মানে ভীষণ ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, এটার গল্পটা একটু শুনি না, যে কিভাবে হয়েছিল। মানে মিরাক্কেলে তো আমার একটা বদনাম ছিল যে আমি খুব নোংরা যোগ বলি। হ্যাঁ, তাই নিয়ে শুনেছি মেলও এসেছিল যে আমাকে আউট করে দিতে হবে, যে আমাদের টিভির সামনে বসতে দেওয়া হতো না, বলতো ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, তো এবার ওই ফলে আমার কাছে কিছু এই কনসেপ্টটা আমার খুব মজা লাগে, যে আমি কিছু নোংরা দেখাবো না, নোংরা বলবো না, কিন্তু লোকে মজা পাবে একদম। হ্যাঁ, মানে ভালগার নয়, একেবারেই নয়। সেইটা থেকেই একটা লেখার ইচ্ছে ছিল, সুপ্ত বাসনা, কিন্তু ওই কেউ না খোঁচালে তো হয় না। তো তখন একটা নতুন অ্যাপ ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল প্রথম দিকে আর কি, তারা বলেছিল যে এরকম একটা সেক্স কমেডি নিয়ে একটা সিরিজ করো, কিন্তু যেটাতে মানে ওই রকম দেখানো কিছু না, কিন্তু বিষয়টা থাকবে। তো সেইটা লিখেছিলাম, কিন্তু তারপরে সামা ওরা আর নেয়নি।
কিন্তু আমার কাছে পড়েই ছিল। তারপরে একজন প্রডিউসার এলো, মানে ওটা হচ্ছে, ওনার নামও শুভঙ্কর। তো উনি এসে বললেন যে এরকম একটা কাজ করব, স্ক্রিপ্ট আছে, ভাই 5টা এপিসোড পুরো রেডি আছে। তারপর তখন নামটাও আমার দেয়া, টিপে ধর। কিন্তু সেইটা মানে শুরুতে যখন খরাজদা বলছে শিব হ্যাঁ, ঠাকুরকে, হ্যাঁ, মানে হ্যাঁ, এরকম করে যে মানুষ প্রণাম করতে পারে, এবং এটা অনেকের কবিতাটা মুখস্থ আছে, মানে আমাকে উদাহরণ হিসেবে দিয়েছে রাস্তায়, বাসে ঘাটে, মানে ওই লাইনগুলো তো এখন আর দিতে চাইছি না, ওইগুলো তুলে তুলে। না, তুমি বলতে পারো, একটু কবিতাটা শোনাও না না, একবার। আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, যার ইচ্ছা হবে দেখে নেবে, লুকিয়ে লুকিয়ে চাদরের তলায়। চাদরের তলায়, কোট আনকোট চাদরের চাদরের তলায় তলায়, দেখতে বলেছে। তারপরে দেখলাম হিউজ সাকসেস, মানে 7 মিনিটের কন্টেন্টকে 1 কোটি 2 কোটি 5 কোটি অবধি দেখেছি। তুমি এক্ষুনি বললে কথায় কথায় যে তোমার এই মিরাক্কেল একটা বদনাম ছিল, যেখানে তুমি নোংরা জোকস দিতে, তো প্রচুর মেল এসেছিল চ্যানেলের তরফ থেকে। তো জানতে চাইবে কটা ফিমেল এসেছিল এই কারণে? ফিমেল তো আসেনি, কারণ তখন অলরেডি লোকে জেনে গেছে আমার বিয়ে ফিয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যানা তেনা। কারণ আর তারপরে বাকিটা সব যারা ছিল, আবু হেনা, রনি, মানে আমি বলছি পরের দিককার, তখন তারপরে এসছিল আর কি। তো ওরা তখন ওরা ফুটছে আর কি, তখন বিয়ে ফিয়ে করেনি, তো সবার পেছনে 10টা করে, আমার 10টা মেল আর ওদের 10টা ফিমেল। ওরে সাবাস সাবাস, মেল বাস আমাকে আসছে, আর ওদের কাছে আসছে, ওদের কাছে ফিমেল। মেয়েদের মেসেজ আসতো না, মানে এক একটা পারফরম্যান্স না, দেখতো। তখন তো এই তখন এত হোয়াটসঅ্যাপ ছিল ছিলই না। না। হ্যাঁ, আমিও তখন বলছি, আমি অর্কুটের সময়ের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। হ্যাঁ, তখন এই কমিউনিকেশনই নেই, ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এখন হলে হয়তো এখন মানে হলে- প্রচুর মেল কম আসতো, আমার মনে হয় হ্যাঁ, ফিমেলই বেশি মেল আসতো। তো কেউ করতোই না, ডিরেক্ট গালাগাল সোশ্যাল মিডিয়ায় গিয়ে। একদম এখন তো একদম সুবিধা হয়েছে। একদম। যাই আমাদের আড্ডা সেশনের পরের সেগমেন্ট, গ্রিন রুমে। কৃষ্ণদা, নিজেকে এখনো কিভাবে গ্রুম করো প্রতিনিয়ত? লিখতে খুব ভালোবাসি, আর আমি বিশ্বাস করি যে যত লিখবো তত আমার লেখার কোয়ালিটি ইমপ্রুভ করবে। এবারে লেখার জন্য ফ্রিতে তো লেখা মুশকিল হয়, কিছু একটু দক্ষিণা পেলে লিখতে সুবিধা হয়। সেই জন্য আমি খুব একটা টাকা পয়সা নিয়ে লেখার ক্ষেত্রে বার্গেনিং করি না, কারণ যতটুকু মোটামুটি পেলে, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাকে 10 টাকা কম দিয়েছে বলে আমি খারাপ লিখতে পারবো না, মানে এটা আমি এটা কোনো শিল্পী মনে হয় করতে পারে না, যে আমি 10 টাকা নিয়েছি, 10 টাকার মতন পারফর্ম করবো, 11 টাকাতে 11 টাকার মতো। তো ফলে আমি ওই জন্য কাজ প্রচুর পেতে থাকি নানান রকম ভাবে, মানে কখনো নন ফিকশন, কখনো ফিকশন, কখনো ছবি, কখনো এই লেখাটার একটা চর্চা থাকে। তারপরে মাঝে মধ্যে আমরা ওয়ার্কশপ করাই, ক্লাস নিই, এবং লোকেদের বা ছেলে মেয়েদের ক্লাস করাতে গিয়ে কোথাও না কোথাও নিজেরও একটা শেখা হয়, কারণ ওইটা কি আজকে কি করাবো সেইটা জানতে গিয়ে 4টে বই ঘাটলে আমিও এনলিস্ট হই আর কি সেখান থেকে। তাছাড়া মানে এমনি অফ টাইমে বই পড়া, মানে এই ইন্ডাস্ট্রির জিনিসপত্র আর কি, ডিরেকশন নিয়ে বা লেখালেখি নিয়ে এই বই পড়া বা এই জানাটা, বা একটা সিনেমা দেখলাম সেটা অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আবার হলে গিয়ে দেখি যে লোকে ওইখানে কেন হাসলো, বা ওখানে কেন দুঃখ পেলো, কী এমন আছে, বিজিএমে আছে না গল্পে আছে না সিনে আছে না অ্যাক্টিংয়ে আছে, সেইটা গিয়ে আবার দেখি। এই চর্চাটা, হ্যাঁ, এবং যত খাজা ছবি হোক না কেন, হিন্দি হলেও আমি হলে গিয়ে দেখি, কারণ আমি তো গল্পটা বানাবো না কোনোদিনও, আমি টেকনিকটা হয়তো কোনোদিন শিখতে পারবো সেইটার জন্য। তো এই প্রসেসটা চলতে থাকবে, সারা জীবন চলবে। একদম। প্রতিনিয়ত তো সবাইকে হাসিয়ে চলেছো, তো নিজের দুঃখ হয়? তোমার দুঃখ হয়? জানতে ইচ্ছা করলো, দুঃখ হয়? দুঃখ তো প্রচুর আছে। দুঃখ এরকম হয়েছে কখনো যে মানে হাসির জিনিস, মানে ডেডলাইন আছে, লিখতেই হবে, কিন্তু তোমার মধ্যে অনেক চাপ, অনেক কিছু চলছে, এরকম সময় হাসির জিনিস লিখতে হয়েছে? এরকম সময় তো নিশ্চয়ই গেছে। মানে আমার তো এই 24-এ মা চলে গেল, তো মা যখন হসপিটালে কেপিসিতে ভর্তি, তখন আমি একটা কমেডি ছবির, মানে কি বলবো, বায়না নিয়ে নিয়েছি আর কি, মানে আমার লিখতে হবে, শুটিংয়ে ফ্লোরে যাবে আর দিন 15 পরে। তো মার ডায়ালিসিস চলছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমি রাতের বেলা গিয়ে ওখানে ল্যাপটপ নিয়ে যেতাম, নিয়ে ওখানে লিখতাম, আর মার ভেতরে ডায়ালিসিস চলতো। তারপরে যখন মাকে ওপরে নিয়ে চলে যেত ভোরবেলা 4টে সাড়ে 4টের সময়, তখন আমি আবার ল্যাপটপ বন্ধ করে বাড়ি আসতাম। এবং এইটা চলতে চলতে একদিন দিতে দেরি হয়ে গেছে, তখন আমার একটা কড়া SMS-ও পাঠানো হয়েছিল, মানে মেসেঞ্জারে, যে জীবনে কার কি দুঃখ, তোমার কি দুঃখ দেখে আমার লাভ নেই, তুমি স্ক্রিপ্টটা আজকে পাঠাচ্ছ মানে পাঠাচ্ছ। আমার কাছে আছে স্ক্রিপ্টটা, মানে আমি বলেছিলাম যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, মায়ের আর বেশি দিন নেই, আর হয়তো কটা ডায়ালিসিস, সেই উত্তরে এটা আমাকে পাঠিয়েছে। এইটা জীবনের আমার একটা শিক্ষা, যে হয়তো ওই তখন ওখানে আমাকে থাপ্পড় মেরেছিল।
মানুষ হয়তো এক এক মানে পয়সা দিয়ে দিলে হয়তো ওই বায়না করে ফেললে হয়তো মানুষ ইমোশনটা আর বোঝে না। এই বায়নার কথা যখন এলোই ভেবেছিলাম এই প্রশ্নটা একটু পরে করবো, এখনই করে ফেলি। সেটা হচ্ছে সবসময় মানুষের একটা ব্যাপার যে সবকিছু ঠিকঠাক ঠিক আছে কিন্তু যে লিখছে তার সে লিখছে তো কত টাকা নেবে, মানে এই একটা বিষয় তো মানুষের মাথায় সবসময় চলেই। তো এটা নিয়ে তুমি একটু কিছু বলো, মানে লেখাটা তো সহজ না, ওটাই তো সব, ওটার উপরে বেস করে তো পুরো বিষয়টা তৈরি হচ্ছে। তো একটা স্ক্রিপ্ট রাইটারের মানে কত বড় ভূমিকা সেটা মানুষ হয়তো অনুভবই করে, কিন্তু একদম প্র্যাকটিক্যাল লাইফে হয়তো মানুষ তার মূল্য দেয় না। সেটা নিয়ে আমি তোমার থেকে কিছু শুনতে চাই আর কি। ডিরেকশনে আসার এটাও একটা কারণ ছিল যে যতদিন যখন লিখে গেছি তখন সেই স্বীকৃতিটা পাইনি, অথচ যেটা আমি বলতে চাইছি সেইটাই দেখানো হয়েছে, কিন্তু আমি দেখালাম, আমি স্বপ্ন দেখিয়েছি, আমি তৈরি করলাম আমি, কিন্তু নাম আমার হলো না। সেখান থেকেই আস্তে আস্তে মুভ করা ডিরেকশন, এটাও একটা কারণ। কিন্তু এখানে রাইটারদের অবস্থা পশ্চিমবঙ্গে বাংলায় খুব খারাপ, মানে এটা আরামসে হয়ে যায় এমন একটা ঘটনা আর কি। মুম্বাইতে যেমন সিনেমার সময় পাশে শুটিংয়ে রাইটার বসে থাকে, তার একটা মিনিমাম পারমিশন নেওয়া হয়, কিন্তু এখানে আমি কত ছবি করেছি যেখানে পোস্টারে মেন পোস্টারে নামই দেয়নি। আমি এখন বলছি এখনকার যদি আমার এই অবস্থা হয়, তাহলে যারা নিউ কামার বা যারা স্ট্রাগল করছে তারা তো তাদের নাম তো ছেড়ে দাও, তাদের লেখা অন্য নামে চলে যাচ্ছে আর কি। মানে আমি এই বছরও হয়েছে যে আমার ছবি আমারই লেখা, সব সংলাপ আমার, কিন্তু সেখানে নিচে একটা নামটুকু দেওয়ারও প্রয়োজন বোধ করে না। হ্যাঁ, মানে এই জিনিসটা আমার মনে হয় এটা ডিসরেসপেক্ট করা, কারণ একটা গল্প না থাকলে শিক্ষার অভাব। রেসপেক্ট করাটার জন্য একটা শিক্ষা দরকার, সেই শিক্ষাটা তাদের নেই যারা নাম দেয় না, মানে তারা ভাবেই না বা কোথাও না কোথাও ওই ক্রেডিটটা নিতে চায় যে নামটা যদি দিয়ে দিই তাহলে তো, মানে এটা তো শুনতে ভালো লাগে, ডিরেকশন, স্ক্রিন প্লে, স্টোরি, ডায়লগ অ্যান্ড ডিরেকশন, সত্যজিৎ রায় যেমন লিখতেন আর কি, তো এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু উনি ওই ডিরেকশনের পার্ট ছাড়া বাকি কোনোটাই হয়তো জানেন না, মানে ডিরেকশনটা হয়তো ভালো করে জানেন না। কিন্তু এবার আমি কলকাতার খুব বড়, মানে কলকাতার ওয়ান অফ দ্য টপ হিরোর ছবি, ফার্স্ট স্ক্রিপ্ট আমার লেখা, ফার্স্ট ড্রাফট, কিন্তু আমার নাম যায়নি, এই রিসেন্ট কিছু বছরের মধ্যে রিলিজ হয়েছে, কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে দেখতে গেছিলাম ছবিটা, কৃতজ্ঞতা স্বীকারও নাম নেই। এটাই আমি তাহলে তোমাকে আলাদা করে জিজ্ঞেস করবো না যে তোমার লাইফে আক্ষেপ কি, মানে আমি প্রফেশনালি বলছি, আমি পার্সোনাল জায়গায় যাচ্ছি না একদমই, তাহলে হয়তো এটাই না আক্ষেপ না, মানে আমি এটাও কিন্তু একটা শিক্ষা, এই শিক্ষা কেউ ফ্রিতে দেবে না, মানে এটা নিজের কনফিডেন্স যে আমার লেখাটা এতটাই ভালো হয়েছে যে ওই হিরো একটা ছবি করলো এবং সেটা রিলিজ হলো, লোকে বাহবা দিচ্ছে, তোমার কোনো জায়গা থেকে কনফিডেন্স তুমি পেলে যে না, ফলে পরে 3 নম্বর ছবিটায় আমি মাথায় চাপ, মানে আমি যেখানে ঢুকি ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোনোর পাবলিক, এটা আজকে আমার নাম দেয়নি, 3 নম্বর ছবিটা আমি করব, ওখানে অ্যাকশন বলবো এবং সব কটার রেজিগনেশনে আমারই নাম যাবে, স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ, ডিরেকশন যা আছে সব আমি একা নেব, সেই কনফিডেন্স আমার আছে, আমি এতদূর এইভাবেই করেছি, কাজেই ডিমোরালাইজ হয়ে যাওয়ার কোনো কারণই নেই। সব জায়গাটাই একটা শিক্ষার জায়গা, এটা একদমই ঠিক, প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে। একদম একদম। এবার একটু জিজ্ঞাসা করি যে এত কিছু যে করো, পজিটিভলি করো, তো ইন্সপিরেশন কে, ইন্সপায়ার কে করে? ইন্সপায়ার তো মা তো একটা বিরাট ভূমিকা ছিল, তারপরে বাবার ছবি তো বাবার জন্য দেখা, আর কলেজের পর থেকে আমার বন্ধু এখন সহধর্মিণী হয়ে গেছে জয়শ্রী, তুইও চিনিস ভালো করে, একদম একদম, তুই তো ফ্যামিলির মতোই তো জানিস সবাইকে, তো ওই একটা বিরাট পার্ট, যখন আমার যখন শুটিং চলতো আমার হয়ে এমার্জেন্সি ডিউটি করতো, নিজেরটা তো করতোই, আমারটাও করে দিত, ফলে একটা লং প্রসেস এখনো চলছে, এবং এই প্রফেশনে তো জানিসই, মানে একদম উপরে ওঠা উপর নিচে নামা তো লেগেই রয়েছে। খুব সুন্দর সুন্দর পোস্ট দেয় জয়শ্রী দেখি, ছবি রিলিজ হওয়ার পরেই একটা সুন্দর করে গিয়ে বন্ধুদের সঙ্গে গিয়ে আলাদা করে, ওইটা খুব মন থেকে লিখেছে যে নন্দনে একসাথে ছবি দেখতাম, এখন নিজের লোককে দিয়ে ছবি বানিয়ে দেখছি, এটা খুব সুন্দর, ভালো লেগেছিল, খুব সুন্দর করে। এটা কি তোমার থেকেই পেয়েছে নাকি তুমি জয়শ্রীর থেকে পেয়েছো? ভালো লেখে, কিন্তু সেটাও বলতে চায় না, কোথাও বলে না, কিন্তু ও লেখে খুব ভালো। তোমাদের সংমিশ্রণে যে যিনি আছে এই মুহূর্তে, ও তো যন্তর, সে তো বড় যন্তর জিনিস, কিউটি টিপ, মানে সে লিখে লিখে তোমাকে বলে যে আমাকে এখন বোঝায়, এই সোজা তুমি যাবে, এই তুমি ফিরছো, এবার আমি যেই বললাম না ডান দিকটা ভালো লাগছে না, তুমি এই সোজাই এলে ভালো লাগবে,
ওরে বাবা, এখন এইসব হয়ে না কি ক্যামেরা প্যান। হ্যাঁ, এখন ছবি দেখে কথা আলাদা, বলছে এই ভিএফএক্সটা ভালো লাগলো না, মানে এখন ওই লেভেলে। ভাবো মানে এবার এটা কিছু করার নেই, মাঝে মাঝে মনে হয় ও ছবিটা এনজয় করছে কম, এইসব দেখছে বেশি। একটা বাচ্চা ওর বয়সী অন্য বরং বেশি এনজয় করে, তোমাদের কিন্তু থেকে কিছু শিখেছে, কিছু করার নেই, কিছু মানে করার নেই, রক্তে ঢুকে গেছে এরকম ছোট থেকে। ওরও কি এরকম, মানে তাহলে কি ভবিষ্যতে ডিরেক্টরও, মানে ডিরেকশন ওকে আমি শুটিং এ নিয়ে গিয়ে দেখেছি, ও সামনে থাকার থেকে পেছনে বেশি সে মজা তো পায়। দেখেছি একসঙ্গে বসে হ্যাঁ, স্ক্রিপ্ট যখন হ্যাঁ। পড়ছি তখন ও পাশে বসে হ্যাঁ, বা আমি নন ফিকশন করতে গিয়েও দেখিয়েছি, ও পিসিআর এ থাকতে বেশি মজা পায় রাদার দেন ফ্লোরে। তো ওই একটা কোথাও না কোথাও থ্রু দিয়ে দেখার একটা ইচ্ছেটা বেশি। একদম। কৃষ্ণদা, জিজ্ঞাসা করবো যে তোমার যারা আগামী দিনে স্ট্যান্ড আপ কমেডি করতে চাইছে, বা যারা স্ক্রিপ্ট রাইটার হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইছে, তুমি যদিও বললে যে আশাটা খুবই বিপজ্জনক, যেহেতু কোনো ঠিকঠাক সেরকমভাবে কোনো কংক্রিট জায়গা তৈরি হয়নি, তো তারা কি মানে তাহলে আসবে না এই প্রফেশনে? মানে তারা কি ভাববে না যে আমি স্ট্যান্ড আপ কমেডি করবো বা লিখবো, জোকস লিখবো? মানে এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলো, মানে যারা ভাবছে আসবে। না, এই শিল্প সত্তাটা না, মানে পরিবারের কুলাঙ্গার ছেলের মতো। আমি যদি বলিও যে এতে ক্ষতি হবে, তাও ওই ছেলে আসবে। যাদের আসার ইচ্ছে আছে বা যাদের ওই পাগলামোটা আছে, তারা বাবা মার কথা মানে না তো আমার কথা কেন মানে, তারা আসবেই। কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটবে, এই কাণ্ড ঘটবে, তো তার মধ্যে থেকে নিজেকে প্রতিনিয়ত লড়াই করে যাবে। কমেডি শো বন্ধ হয়ে গেছে এখন, তুমি একটু আগেই বললে, তো সেটা কেন? মানে এই যে এখন এত মানে খবরে সবসময় দেখছি মারপিট হচ্ছে, এই হচ্ছে, মানে সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে সবাই, তার মধ্যে তো কমেডি শোটা হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সবসময় জানি যে চ্যানেল এমনই কাজ করে যেগুলো দর্শক খায়, তো এই মুহূর্তে কি কমেডি শো এর প্রয়োজন নেই? না, মানে প্রয়োজনের থেকে যেটা চলছে সেটা এখন বেশি খাচ্ছে। এবার যখন খেয়ে খেয়ে পেট ভরে যাবে তখন হয়তো আবার আসবে, কিন্তু যতক্ষণ লোকে যেটা চলছে সেটা খাচ্ছে ততক্ষণ তো বদলানোর কোনো মানসিকতা তৈরিই হবে না। বদলাবে কখন? যখন রেটিং পড়লো, একটা শো খারাপ, তখন বুঝতে পারছে লোকে আর নিচ্ছে না, এবার একটা সাবস্টিটিউট ভাবো। কিন্তু যেটা চলছে এটা চলছে, এবার যতদিন ওই বাড়িতে বাঘ ঢুকে যাচ্ছে তাতেও লোকে মজা পাচ্ছে, এবার সেটা খিল্লি করেও টিআরপি উঠছে, আবার সিরিয়াসলি দেখিও হচ্ছে, মানে মান তো ক্রমশ। আর সব কমেডিতে এখন সিরিয়ালে ঢুকে যাচ্ছে, একদম রাজনীতিতে ঢুকে গেছে, তো কমেডি আলাদা করে কোনো জায়গার দরকার নেই, সবইতেই এখন লোকে কমেডি করে। কারণ আমাদের সময়ের মানে আমাদের বন্ধু বান্ধবরা বলে যে এখনো দাদাগিরি হচ্ছে, ডান্স, বাংলা ডান্স হচ্ছে, সারেগামাপা হচ্ছে, কিন্তু আরেকটা মিরাক্কেল হচ্ছে না। কিন্তু ওইগুলো তো লোকে এখনো ভালোবাসে, ওই শোগুলো, হ্যাঁ। ওগুলো তো আমারই করা শো, হ্যাঁ। ওটার প্রতি লোকে আলাদা নস্টালজিয়া আছে, দাদাগিরি, ডান্স বাংলা নাচ। তো যখন মনে হবে যে লোকের বা চ্যানেলের মনে হবে যে আমাদের আর একটু অন্যরকম কিছু করে দেখি, তখন আবার হবে, কিন্তু চলতি শো বা পপুলার শো কেন বন্ধ? আচ্ছা, অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার তোমার সাথে একটু খেলবো, একটা গেমিং সেকশন, 4টে প্রশ্ন করব, তুমি একটু উত্তর দেবে। প্রথম প্রশ্ন, তুমি এই মুহূর্তে জার্নালিস্ট, তোমার হাতে একটা বুম আছে, তুমি নির্দিষ্ট কোনো মানুষকে একটা প্রশ্ন করবে, কাকে প্রশ্ন করতে চাও এবং প্রশ্নটা কি হবে, সবটাই তোমার উপরে, কিছু বেছে দিইনি। নির্দিষ্ট মানুষ কি? কাউকে একজনকে তুমি প্রশ্ন না, করবে। আমি এই যে নাম, এইটা নিয়ে মনে হলো যে এই যে নামটা দেয়া হয়নি কেন, সেই ব্যক্তির নাম আমি এখানে নিতে পারবো না, কিন্তু তিনি এটা দেখবেন কনফার্ম, কারণ ছড়াবে তো বিষয়টা। একদম। তো তার কাছে আমার প্রশ্ন যে আমি পুরো ছবির ফার্স্ট ড্রাফট আমার লেখা, এবং খুব নামকরা এখনকার টপ লেভেলের হিরো, ফলে খুঁজতে বেশি অসুবিধাও হবে না, তাহলে তার ছবির যখন ফার্স্ট ড্রাফট আমি লিখলাম এবং ফার্স্ট ড্রাফটের স্ক্রিপ্ট বেরোলো, সেই স্ক্রিপ্টেও আমার নাম ছিল, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরেছিল, সবাই হাতে নেয় না, আজকে আমি চান্স পেলাম বলে, তার হাতে তখনও ছিল। তারপরে হঠাৎ করে সেকেন্ড ড্রাফটে আমার নাম নেই, এবং তারপর থেকে ছবিতে অন্তত কৃতজ্ঞতা স্বীকারটুকুও পেলাম না। সেইটা কেন, বা কেন দরকার নেই জানার, কিন্তু এর পরে আর কারোর সাথে এটা করো না, কারণ আমি নয়, আমার এতে বইই গেল, কারণ আমি আবার ঠিক নিজের মতো করে আরো 10টা ছবি করে নিয়েছি, কিন্তু যে ওইটা দিয়েই স্বপ্ন দেখেছিল সেটা আর এখানে কোথাও তোমারও রুচির অভাব মনে হবে আর কি। তো সেইটা তোমার কাছে প্রশ্ন, যে এইটা কেন করো?
উনি ভাবুক উনি কেন এটা করেছিলেন। না, উনি ভেবে নিয়েই করেছেন। ভেবে নিয়ে মানে এখন এই জিনিসটা এখন- সবার সামনে এসছে, হ্যাঁ। নামটা নাওনি তুমি কৈফিয়ত কি দেবে? সেটা সেটাই। সেটা ভাবো। দ্বিতীয় প্রশ্নে যাই। তোমাকে আমরা যেইভাবে দেখছি, যে প্রফেশনে দেখছি, এগুলোতে যদি না দেখতে পেতাম তাহলে তোমাকে কি হিসাবে দেখতাম? মানে ডাক্তার নয়? না, স্ট্যান্ড আপ কমেডি নয়, ডিরেক্টর নয়। দুটো জিনিস আমি খুব করতাম ছোটবেলায়। ঠাকুর তৈরি করেছি, হয় আমি কুমারটুলি চলে যেতাম, হ্যাঁ, নরেন্দ্রনাথ পাল, নিপেনচন্দ্র পাল, হ্যাঁ, কোনো একটা পাল বংশের অ্যাসিস্ট করতাম। আর নয়তো আমি গিটার শিখেছি দীর্ঘদিন, 18-20 বছর ধরে। আর না হলে তিলক কেটে আমি স্টেজ শো করতাম, গিটার, হাওয়াইন গিটার আর কি। আচ্ছা, তবে ওই কুমারটুলি যাওয়ার চান্সটা বেশি ছিল। তুমি ঠাকুর তৈরি করেছো? হ্যাঁ, মানে আগে ছোটবেলায় ছোটবেলায় আর কারণ কি। বাড়ির সামনে একটা ওই ঠাকুর তৈরির জায়গা ছিল, ও গেলেই ছুটি হলেই দৌড়তাম। তো কালীর কোনোদিন আঙুল তৈরি হচ্ছে, কোনোদিন মুখ কিভাবে তৈরি হচ্ছে, তো বাড়িতেও করার চেষ্টা করতাম। তবে কুমোর পেতাম। হ্যাঁ, এতদিনে হয়তো আমাকে আমি এর জায়গায় হয়তো এই ফার্স্ট আমার তৈরি ছিল, ওরকম আমি বানাতাম আর কি। যাই হোক, হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এটা একটু শুনবো আমরা। প্রশ্নটা একটু অন্যরকম, তোমার পছন্দের মনে হয়। তুমি 3টে জোকস শোনাবে আমাদেরকে, একটা ভেজ, একটা নন ভেজ, একটা মানে সুপার নন ভেজ শুনবো। এখানে এত সেন্সর নেই, অনেকদিন পর কৃষ্ণদার মুখে আমরা জোকস শুনবো। ভেজ, নন ভেজ, সুপার নন ভেজ। সুপার নন ভেজ, মানে মানে ওই আর কি, মানে ওটা ছিল না যে ঘুগনি ভেজ, তারপর একটু তাতে মাংস দিয়ে দিলে নন ভেজ, 3-4 রকম মাংস দিলে সুপার নন ভেজ আর কি। সেই হ্যাঁ, শুনবো শুনবো শুনবো। ভেজটা বলি, আস্তে আস্তে ওঠা ভালো, হ্যাঁ, কারণ নন ভেজটা শুনে নিলে কোনোদিন আর ভেজে লোকে ফিরবে না। হ্যাঁ, বাড়িতে স্বামী স্ত্রী গল্প করছিল, একটু বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, হঠাৎ করে গ্যাস বাস্ট করেছে। এবার স্বামী স্ত্রী দুজনেই ছিটকে গিয়ে বাড়ির বাইরে পড়েছে। তো স্বামীর খুব দুঃখ, খুব লেগেছে, কান্নাকাটি করছে, বউ খিলখিল করে হাসছে। তো সবাই জিজ্ঞেস করলো, আপনার বর এত ব্যথা পেয়েছে, আপনি হাসছেন কেন? বললো, ভাগ্যিস গ্যাস সিলিন্ডারটা বাস্ট করলো, এই সুযোগে কতদিন পর বাড়ির বাইরে এলাম দুজনে। এটা একটু হ্যাঁ, ঠিক আছে, মানে মানে ঘরে থাকতো, হ্যাঁ, ফাস্ট করলে বাইরে। চলো, এটা ভেজ ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, একটু নন ভেজ যাই। একটু নন ভেজ। এতগুলো ননভেজ চলে আসছে না, তার মধ্যে বাছা খুব মুশকিল। বলো বলো, এখানে সেন্সর নেই। হ্যাঁ, সেন্সর নেই তো, বলো। না, একটা সেমিই বলি যে আমার একটা খুব পপুলার ক্যারেক্টার ছিল দাদু। তো দাদু শ্বশুর বাড়ি গেছে, তারপর দৌড়ে দৌড়ে ফিরছে। তো আমি বললাম, দাদু তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলছি, শ্বশুর বাড়ি গিয়েছিলাম বুঝলি, আর জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি যাবো না। বললাম, কেন, কি হয়েছে? বলছি, দেখ, গরমকাল, শাশুড়ির সারা গায়ে ঘামাচি হয়েছিল, আসার সময় বগল চুলকোতে চুলকোতে বললো, বাবা এর ভেতরে পারলে একবার এসো। যাই, আর একটু যাই। সেম আমি কি বসে থাকতে পারবো এরপরে আমি জানি না। না, ওই পড়ে যাওয়ারই একটা যোগ, যেটা বলছি। হ্যাঁ মানে যে তুমি আমাকে শুনিয়েছিলে এর আগে, হ্যাঁ হ্যাঁ, ওইটা বলবে? বলা যাবে ওটা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, যাই যাই যাই। হ্যাঁ হ্যাঁ, এরকম অজস্র আছে। তো আর একটা সেমি আছে, যদি রাখা যায় রাখা যেতে পারে, কাটলে কাটা যেতে পারে, যে মেয়ে দেখতে এসছে, তো মেয়ের নাম হচ্ছে উমা রানী। তো এবারে শাশুড়ি মানে ছেলের মা ঠাকুমা কানে কম শোনে, তো বলছে, মা তোমার নাম কি? বলছে, উমা রানী। যে খিমা রানী। এটা সেমি নাকি? এটা এটা সেমি সেমি। একটু যাই, এটাও semi? একটু নোংরায় যাই, একটু নোংরায় যাই। শেষ প্রশ্ন তোমাকে। আমি 4টে বিষয় বলবো, তুমি তোমার নিরিখে 1 2 3 4 করে নাম্বারিং করবে। ডিরেক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, রাইটার কৃষ্ণেন্দু চ্যাটার্জি, কমেডিয়ান কৃষ্ণেন্দু চ্যাটার্জি, ফ্যামিলি ম্যান কৃষ্ণেন্দু চ্যাটার্জি। ডিরেক্টর, রাইটার, কমেডিয়ান, ফ্যামিলি। ডিরেক্টর, রাইটার, কমেডিয়ান, ফ্যামিলি। মানে এটা কি নিরিখে করবো? মানে কোয়ালিটির নিরিখে? তুমি তোমার আমার নিরিখে, প্রেফারেন্সের নিরিখে? তোমার প্রেফারেন্সে তুমি 1 2 3 4 করে নাম্বারিং করো। ফার্স্টে হচ্ছে ফ্যামিলি কৃষ্ণেন্দু চ্যাটার্জি, একদম প্রথমে। একদম এই প্রথমে। সাবাস। তারপরে হচ্ছে রাইটার কৃষ্ণেন্দু চ্যাটার্জি,
তারপরে হচ্ছে ডিরেক্টর কৃষ্ণ চ্যাটার্জি, কমেডিটা লাস্ট। বলছো দর্শক কি মানবে এটা? এটা দর্শকের ওপর। এটা দর্শকের উপরে, আচ্ছা ঠিক আছে। দর্শকও তো আমাদের ফ্যামিলির মতোই, ফ্যামিলি আসতে ফার্স্টই রেখে দিয়েছি। কন্ট্রোভার্সি ভর্তি, হ্যাঁ। যাই হোক, খুব সুন্দরভাবে এই রাউন্ডটা আমরা মানে কাটালাম। আশা করি সবাই আপনারা মজা পেয়েছেন। এবারে আমরা আড্ডার একদম শেষ সেগমেন্ট ফাইনাল কলে যাচ্ছি। একটা কথা বলো যে এই কমেডি নিয়েই যেহেতু কথা হচ্ছে, একটা কথা বলি যে এই স্ট্যান্ড আপ কমেডি, এই বিশ্ব মানে কমেডি জোকস আর কি বলা, আর কি বলতে চাইছি যে এটা তো একটা সরু সুতোর উপরে হাঁটার মতন, মানে একটু টাইমিং এর গন্ডগোল মানে পা পিছলে যাওয়া আর কি। তো কতটা রিস্ক মানে বলার সময়, টাইমিং কতটা মাথায় রাখতে হয়, লেখার সময় কি কি মেনটেন করতে হয়, এটা যদি একটু শেয়ার করো। এটা মানে শুধু জোক নয়, মানে যে কোনো কমেডি লেখার ক্ষেত্রে যতক্ষণ না নিজে মজা পাচ্ছি, মানে নিজে লিখতে লিখতে ফট করে হেসে ফেললাম, সেইটাতে একটা প্রথম সাকসেস হতে পারে। মানে হতে পারে বলছি, বলা যায় না আমি নিজেরটাই নিজে হাসছি আর কেউ হাসছে না। তো সেটা প্রথমে নিজেকে মজা লাগতে হবে, তারপরে এইটা না একটা এক্সপিরিয়েন্স, এটা ভেতর থেকে আসে, এটা কনফিডেন্স একটা, যে আমি বললে লোকে হাসবে, এই একটা জায়গা তৈরি হয়ে যাবে লিখতে 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 লিখতে। এবং আমি আজকে যদি একটা সাদা পাতা লিখি, তাহলে ঠিক কোন কোন পয়েন্টে লোকে হাসবে, মানে একদম পুরো বোমা পোতার মতো, যে এইখানটায় বাঁচতে হবে, আমি জানি ওখানটা হবে, এবং খুব একটা মিসফায়ার হয় না এখন আর। আগে তো হতো, এখন জানি মানে প্রত্যেকবার ওখানেই মজা পাবে। এবারে জোক লেখার ক্ষেত্রে তো টাইম মানে বলার খুব জরুরি, মানে জোক কেউ লিখে দিল আর কেউ বলছে, এইটা খুব মুশকিল। বলাটাও তো অনেক বড়, বলাটা হ্যাঁ, মানে কারণ কোথায় পাঁচ লাইনের একটা শব্দ এদিক ওদিক, মানে আমার আমবাগানে আর পাখি আসে, এটা যদি কথা হয়, এবার আমার আমবাগানে আর পাখি আসে, মানে অন্যদের আমবাগানে আসে, আমার আমবাগানে আর আসে না, আমার আমবাগানে আর পাখি আসে না, মানে গরু ছাগল আসে কিন্তু পাখি আসে না। অনেক আমি রকম ভাব। একটা লাইনের কোন শব্দে জোর দিচ্ছি বা কোথায় পজটা দিলাম, তার উপর ডিপেন্ড করে মানেটাই পাল্টে যায়। আচ্ছা, যারা অভিনয় করে, এই ধরো তোমার লেখা, আমি আউট অ্যান্ড আউট কমেডির কথাই বলছি, অভিনয়ের ক্ষেত্রেও এটা কতটা মাথায় রাখতে হবে? কারণ কমেডি তো তারা বলছে, মানে ওই লাইনগুলো, পাঞ্চ লাইনগুলো দিয়েই তারা অভিনয় করছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তো মাথায় রাখতে হবে এই টাইমিং জিনিসগুলো। টাইমিং মানে যে পাঁচ লাইন কাকে বলে, মানে যে লাইনটার উপর একটা বিল্ড আপ তৈরি হয়, একটা সিচুয়েশন তৈরি হতে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে ভাঙলো, ওই যে বাঁধ ভাঙলো, ওই ঢেউটা পড়লো, ওটাই তো পাঁচ লাইন। কিন্তু ওইটা যতই যাই হোক না কেন, আমাকে আলটিমেটলি হাসাতে হবে, মজাটা পাওয়াতে হবে। হ্যাঁ, নিজে হাসবো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লোকে যাতে মজা পায়। এবার সেটা কোথায় পজ দিয়ে হাসবো, এটা এক একজন অভিনেতা এক এক রকম করেন, কিন্তু আলটিমেট মজাটা পেতে হবে। তখন এবার ওই লাইনটা খুব যত্ন নিয়ে বলতে হবে, মানে ওটা একবার মিস গেল মানে একটা লাখ টাকার ক্ষতি, একদম একটা জোক নষ্ট। হ্যাঁ, একটা অনেক বড় সময় নষ্ট, রেসপেক্ট নেই সেখানে। তোমার আপকামিং কি কি কাজ আসছে? এটা ছাড়া আরেকটা জিনিস জানতে চাই যে জোক লিখতে লিখতে বা মজা করতে করতে কোথাও কি একটা আমাদের বাউন্ডারিজ আছে, সেটা মেইনটেইন করাটা কতটা উচিত সেটা জানা কথা। এমন একটা সময় যেখানে একটা জোক বলে আমার ঘর বাড়িও ভেঙে দিতে পারে মানুষ, অডিটোরিয়ামও ভেঙে দিতে পারে, বাউন্ডারিটা কতটা মাথায় রাখতে। কেন এটা কি মেসেজ জিজ্ঞেস ওই কামরা, বিজয় কুণাল কামরা, আমি জানি না। প্রথম 4-5টা রিপোর্টার, সেদিনের ফোনের পর ফোন। কি ডেডলাইন আমি জিজ্ঞেস করলাম না, লেখার সময় কতটা ডেডলাইন? না মানে ও একটা মন্ত্রীকে নিয়ে বলেছিল বলে শিবসেনার লোকজন এসে ভাঙচুর করেছে, সব হয়েছিল, তারপর থেকে তো প্রচুর ফোন এসছে মিডিয়াতে। আচ্ছা, এটা তাহলে আমি বলে দিচ্ছি। এটা একটা কথা বলো যে এই জোকস বলতে বলতে তার কতটা বাউন্ডারি মেনটেন করা উচিত, মানে কিভাবে বলবো, কাকে কাকে নিয়ে বলবো? কারণ আমরা কিছুদিন একটা কথা বলো যে এই জোকস বলতে বলতে তার কতটা বাউন্ডারি মেনটেন করা উচিত, মানে কিভাবে বলবো, কাকে কাকে নিয়ে বলবো? কারণ আমরা কিছুদিন আগে এটা ঘটনা দেখেছি যে ভুল বলার কারণে ভাঙচুর পর্যন্ত হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো আর কি, বাউন্ডারিটা কি থাকা উচিত? কমেডির কোনো বাউন্ডারি হয় না,
মানে কমেডিকে কোনোদিনও, শিল্পকে কোনোদিনও পাঁচিল দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা যায় না, কোনোভাবেই হয় না। আমরা যদি বহু যুগ আগেকার, আজকে 150 বছর আগের কোনো কার্টুন চরিত্র দেখি, তখনও সেই সময়কার রাজাকে নিয়ে বলা হয়েছে এবং হয়তো তাকে শুলে চড়ানো হয়েছে, কিন্তু সে লিখে গেছে। তো এইটা করে যেতে হবে শিল্পীকে, তার বলা। আমি এই যে বললাম যে ওই অকুলাঙ্গার ছেলের মতো, মানে আমি বললাম বলে কেউ আটকাবে না, মানে শিল্প নিজের নদীর মতো রাস্তা তৈরি করে নিয়ে যায়, এবার তাতে কেউ ডুবে যায়, কেউ বা ভেসে ওপারে যায়, কিন্তু এটা কোনো বাউন্ডারি নেই। এবং কাউকে এটা, সমাজ যেখানেই যাক, যেভাবেই যাক, যে যাই বলুক না কেন, বলাটা আটকানো যাবে না। আর সব বিষয় থেকে মজা করে অনেক কিছু বলা যায়, যেটা সরাসরি বলা যায় না। এর ফলে বলার আরেকটা তো হাতিয়ার এটা বন্ধ হওয়া না, এটা সত্যি, এটা সাবলীল জিনিস, যেটা ভিতর থেকে বেরোবে সেটাই না মানুষকে আমি দেখাতে পারবো। বলতেই হবে, যেটা খারাপ সেটাকে আঙুল তুলে দেখিয়ে দিতে হবে মজা করে। তো মজায় মজায় শুনি যে তোমার আপকামিং কি কি কাজ আসছে। আপকামিং কাজ বলতে দুটো ছবি কথা হয়ে গেছে, কিন্তু এখন নাম বলতে পারবো না, কারণ অনেক রকম বিষয় আশয় আছে তো। হ্যাঁ, কিন্তু মোটামুটি 3টে ছবি লক, তার মধ্যে 2টো ছবি পাইপলাইনে আছে বলে বলতে পারছি, আর একটা কথাবার্তা চলছে। এখনো হলে একটা চলছে, এখনো হলে একটা চলছে। তোরও বিরাট অবদান তার পেছনে। এখানে বলতে গেলে আবার 1 ঘন্টা চলে যাবে। এবং এখানে মানে সবার সামনেই বলা উচিত যে থ্যাংক ইউ, মানে ছবিটা তোর জন্য অনেকটা, না ছবিটা, এটা তো আমার সেকেন্ড ছবি হওয়ার কথা ছিল, এবং সত্যি সত্যি তোর একটা বিরাট ভূমিকা আজে। এটা আমার মনে হয়েছিল কোথাও যে তোমার প্রাপ্য এটা, মানে তাই জন্যই মানে আমার খুব মন থেকে অনেক কিছু ঘটেছে যেটা খারাপ লেগেছে, কিন্তু এই যে নিঃশ্বাসটা ফেললি এইটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে দলা পাখি এলো এই বিষয়টা, কিন্তু সত্যি সত্যি ছবিটাতে তোর বিরাট অবদান, এবং আমি কাজটা করেওছি অনেকটা তোরই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা এই প্রফেশনে আসতে চায় আর কি, মানে আমি ডিরেকশনেও বলবো বা স্ট্যান্ড আপ কমেডি, তাদের জন্য যদি কিছু বার্তা তোমার তরফ থেকে যায়, আমার মনে হয় অনেকের হেল্প হবে। ডিরেকশন, লেখা, মানে সিনেমার জগৎ বা টেলিভিশন বা ভিডিও জগৎ যদি বলি, এতে শেখার কোনো শেষ নেই। যেটা যে কোনো প্রফেশনে, মানে এমনকি আমাদের মেডিকেল প্রফেশনেও শেখার তো কোনো শেষ নেই, চলতেই থাকে। আজকে এই ওষুধ, কালকে ওই ওষুধ, হেনা তেনা। তো ফলে সবসময় নিজেকে আপডেটেড রাখতে হবে। আর লেখার ক্ষেত্রে বা ডিরেকশনের ক্ষেত্রে একটা বিরাট বড় বোঝার জায়গা যে আমি বয়স হচ্ছে, আমার বয়স হচ্ছে, কিন্তু আমার মন মানসিকতা যেন বয়স্ক না হয়। মানে আমি আজকে যেটা, আমি একটা প্রেমের গল্প লিখছি, আমি 60 বছরে আমার এত ম্যাচুরিটি হয়েছে যে এই গল্পটা আমার কাছে হেলা মনে হচ্ছে, যে এইটা তখন ভুল লিখেছিলাম, কিন্তু সেটা না, ওই বয়সে থেকে ওই সময়ের অডিয়েন্সের কিন্তু ওটাই ভালো লাগে। তো মনটাকে কোনোদিনও বুড়ো হতে দেওয়া যাবে না, মজার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, ডিরেকশনের ক্ষেত্রে। ওই যে এত বুড়ো কোনোদিন হব না কো আমি, হাসি তামাশারে যাবে কব ছাড়লাম, সেই কেস আর একদম। সবসময় মানে দিল তো বাচ্চা হয়েছে, এবং বয়সটাকে ধরে রাখতে হবে, মানসিকতাটা ঠিক। আমাদের খোয়াইশ লাইভ স্টুডিওর দর্শকদের যদি কিছু বলে দাও। একদম, মানে খুবই ভালো লাগলো এসে, এবং তোর সাথে তো এইভাবে কোনোদিনও কথা হবে ভাবিনি। ক্যামেরার সামনে বসে কথা বলবো তোমার সাথে, না হয়ও কি মাঝে এরকম একটা গোল টেবিল থাকবে, এরকম কোনোদিনও ঘটনা ঘটার কথা ছিল না। একদম। এসে খুব ভালো লাগলো। আমি বেশ কিছু এপিসোড দেখেওছি, আমার খুব ভালো লাগছে, এবং আগাম শুভেচ্ছা, মানে একের পরে এক বাম্পার এপিসোড হোক, এবং তখন ভালো লাগবে এই ভেবে যে আমিও কোনো না কোনো দিন এই এপিসোডের একটা পার্ট হব। একদম, কারণ আমাদের চিন্তা ভাবনাটা সত্যি একটু অন্যরকম করেছিলাম, যে ক্যামেরার সামনে থাকা মানুষগুলোর তো ইন্টারভিউজ হয়, সবই হয় এবারে, কিন্তু যাদের অবদান ক্যামেরার পিছনে, সেই মানুষগুলোর কথা হয়তো কেউ জানতে পারে না, তাদেরও তো অনেক কথা থাকে। আর কোনো প্রমোশনে গেলে, কিছু গেলে শুধু ওই কাজটা নিয়েই কথা হয়। এরকম একটা জায়গা যেখানে সব কাজ নিয়ে কথা হচ্ছে, মন খুলে কথা হচ্ছে, সেই রকম জায়গা তো কমই হয়, মানে শুধুমাত্র চেষ্টা করেছি। সাপোর্ট সবাই করলে অবভিয়াসলি এটা আরো অনেক বড় হবে। থ্যাংক ইউ, তুমি আমার এখানে এলে। বেস্ট খোয়াইশেস ফর ইওর আপকামিং জার্নি। কৃষ্ণেন্দু দা, তোমার আগে অবধি তোর পাশে ছিল না, হঠাৎ করে চলে এলো এটা ওই যে এডিটে কেটে তারপর এখানে। থ্যাংক ইউ, একদম ওয়েলকাম, থ্যাংক ইউ। তুমি এক ডাকে চলে এসছো,
আজকে খুব সুন্দর একটা আড্ডা হলো, মানে গুছিয়ে স্ক্রিপ্টেড আড্ডা হলো। তার কারণ কৃষ্ণেন্দুর সাথে আড্ডা স্ক্রিপ্টেড হয়নি এর আগে। আজকেও কি খুব মনে হয়েছে আমি স্ক্রিপ্ট অনুযায়ী ফলো করেছি, তোমার সাথে আড্ডা দিয়েছি? প্রশ্ন স্ক্রিপ্টেড ছিল, আমি তো উত্তর তো স্ক্রিপ্টেড হয় না, মানে আমি তোমাকে না বুঝতে কনভারসেশন পারিনি করেছি, যে পরপর প্রশ্ন চলছে, বোঝা যায়নি, না। আড্ডা মনে হয়েছে। পরে একদিন আমি ওখানে বসবো, তুই এখানে বসিস। আশীর্বাদ করো। হ্যাঁ আসির, এখনই বসতে পারিস, এখন অনেক কিছু জিজ্ঞেস করার আছে। খোয়াইশ নিয়ে যদি তোমার সাথে আমি কথা বলি, একটু দর্শকদের বলে দাও। সবাইকেই বলি যে আজকে এই এপিসোডে আমি এসেছি ঠিকই, তবে আমি দীর্ঘদিন সোহেলি এবং খোয়াইশের সাথে দীর্ঘদিন যুক্ত। অনেকগুলো কাজ করার কথা চলছে এবং ভালো ভালো কাজ আসবেও, এবং আপনারা সবাই সঙ্গে থাকুন। এবং এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু বাংলাতে এর আগে হয়নি, এটা জোর দিয়ে বলতে পারি। এবং আরও বিশদ তো নিশ্চয়ই সোহেলি বলেই দেবে, কোনো না কোনো দিন কথা হবে। কিন্তু সঙ্গে থাকুন আর পুরো টিমটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। আড্ডা দিয়ে কেমন লাগলো? খুবই ভালো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড খুবই মজায় হলো, আশা করি সবার খুব ভালো লেগেছে। তো এপিসোড আমি এইভাবেই শেষ করছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।